প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়ন নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় ২ নং ওয়ার্ড স্থায়ীবাসী আশিক এলাহী। আমরা আজকে আশিক এলাহীর কিছু কর্মসূচি তুলে ধরার জন্য আজকে এই বিশেষ প্রতিবেদন। আমরা দীর্ঘ ১৭ বছর যে আশিক এলাহীকে দেখেছি রাজপথে লড়াকু সৈনিক হিসেবে, জিয়া আদর্শের সৈনিক হিসেবে, ১২ ফেব্রুয়ারি ২০২৬ যে জাতীয় ইলেকশন হয়ে গেল, এই ইলেকশনে দেখেছি তাকে ঢাকা ১৬ আসনে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছিলেন, সেই জনপ্রিয়তার শীর্ষে বর্তমান যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের নির্বাচন করেছেন আশিক এলাহী। আশিক এলাহী নিজেও মুসলিম বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন করেছেন এবং সবসময় সমাজ সেবামূলক কোনো না কোনো কর্মসূচিতে আমরা আশিক এলাহীকে দেখতে পাই। আজকে সে আশিক এলাহীর আগামী দিনের কি প্ল্যানিং আছে, কিভাবে এগিয়ে যাবে, এই ২ নং ওয়ার্ডে আসছে সিটি নির্বাচন, তো কি ভূমিকা থাকবে এবং তার পার্সোনাল কিছু কর্মসূচি আছে যা আমরা আজকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাতৃষা বাংলা এন্ড সিবিটিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই, আপনি দীর্ঘদিন ছিলেন পালিয়ে আওয়ামী সরকারের আমলে, তারপরে যখন ৫ আগস্টের পরে কিন্তু দেখছি আনন্দ উৎসবের সাথে বিএনপি পরিবারের একজন আপনি, ২ নং ওয়ার্ড পল্লবী থানা, ঢাকা মহানগর উত্তর, আপনি কিন্তু কাজ করে যাচ্ছিলেন বিএনপি যাতে ক্ষমতায় আসে। তো ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইলেকশনকে কেন্দ্র করে আপনি কিন্তু কোনো একটি এই যে আমিনুল হক সাহেবের গণসংযোগে কিন্তু পাও ভেঙেছেন। তো এখন নিজেও নির্বাচন করেছেন মুসলিম বাজারে। এখন একটু জানতে চাই, আপনার বাবাও কিন্তু একজন সরকারি চাকরিজীবী ছিলেন, তো আমি একটু বিস্তারিত জানতে চাই। নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। দেখেন ভাই, আসলে আমি আমার জন্ম এই বাসাতে, এখানে এই ২ নং ওয়ার্ডের বাসিন্দা। আমি আমার মরহুম যে পিতা, মরহুম এলাহী বক্স, তার একমাত্র ছেলে। আমার বাবার কথা একটু না বললেই নয়। আমার বাবা একজন অত্যন্ত সৎ ও আদর্শবান ছিলেন। এই এলাকায় এবং আমাদের গ্রামে সব জায়গায় ওনাকে চিনেন। উনি একজন সিনিয়র সহকারী সচিব ছিলেন, ক্যাডার অফিসার, কিন্তু উনি অত্যন্ত সাদাসিধাভাবে চলতেন। ওনার মূলত সারাক্ষণই চিন্তা ছিল আখিরাত নিয়ে। উনি প্রত্যেকটা কাজে আখিরাতের হিসাবটা করতেন। ব্যবসার যে হিসাবটা, মানে আখিরাতে কীভাবে লাভবান হওয়া যায়, সেভাবেই উনি চলতেন সাদাসিধাভাবে। দাওয়াত তবলিগে মেহনতের সাথে জড়িত ছিলেন। আমি ওনার আদর্শে, আমি সবচেয়ে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নবীর উম্মত, সেই হিসাবে ধর্মটা আমার সর্বপ্রথম আমার ইমানটাই প্রধান দিক, আমার ইমান আমল। এবং আমি কোরআনে বেশিরভাগ জায়গায়, সব জায়গায় আপনার তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার শব্দটা আসছে আর কি। আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষের কল্যাণে কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, তোমরাই দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে সর্বশেষ পাঠাইছেন, কিন্তু শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আমাদের সর্বপ্রথম, জান্নাতেও আমরা সর্বপ্রথম যাব। সেটা হচ্ছে শুধু এই একটা কাজের জন্য, যে আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। তো আমরা সাধারণত সৎ কাজের আদেশটা করি, কিন্তু অসৎ কাজের নিষেধটা করি না, কারণ আমরা বিভিন্ন ভয়, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। তো সেই থেকে আমার একটা ছোট থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা, এটা আমার একটা মানে খুব, যে যাই মনে করে আমি এটা না বলতে আমি মানে স্থানকাল পাত্রভেদে আমি বলে ফেলি। আমি কারো ভয় পেয়ে কিংবা কোনো কিছুর বিনিময়ে আমি যে চুপ করে থাকা, অন্যায়ের বিরুদ্ধে কথা না বলা, এটা আমি পারি না, এটা আমার দ্বারা হয় না। তো সেই থেকে জুলাই ছাত্র আন্দোলনটা যখন শুরু হলো, আমার ছেলেটাও আমি তখন তবলিগের জামাতে ছিলাম। একদম শেষের দিকে যখন আমি জামাত থেকে ফিরে আসলাম ঢাকায়,
শেষে কয়েকদিন আমি মাঠে ছিলাম আমার ছেলের সাথে। তো সেখানে দেখলাম মানে এত কষ্ট লাগলো যে এত বাচ্চা, আমার ছেলেটাও ইনজুর হয়েছে, এত কষ্ট লাগছে যে এতগুলো ছেলে মারা গেল, এত কিছু কিসের জন্য, যা একটা পরিবর্তনের জন্য। আমাদের দেশটা আমরা যাতে একটু ভালোভাবে থাকতে পারি, চলতে পারি ভালোভাবে, এই দুর্নীতিগুলো দূর হয়ে যাক, হ্যাঁ, এটা যে এই ফ্যাসিজম বৈষম্যগুলো দূর হোক। হ্যাঁ, আমাদের বাচ্চারা তো নিজ আন্দোলনে নামছে, এদেরকে এরকম পাখির মতো গুলি করে মারতেছে, এরকম এটা তো আসলে দল না। এদের ভিতরে যে এরা যে মানুষ যে বলবো, এই মানুষ বলাটাও আমার কাছে মনে হয় ইয়া না, এদের ভিতরে মনুষ্যত্বহীনতাই ছিল না। এরা এইভাবে মানুষদেরকে, বাচ্চাদেরকে গুলি করে মারছে, এটা আমার খুবই কষ্টদায়ক, খুবই, যে কারণে আমি সক্রিয়ভাবে আন্দোলনে নেমেছি এবং রাজনীতিতেও নেমেছি সক্রিয়ভাবে। তার আগে আমি আর ছোট আমার জন্মের পর বুঝার পর থেকে আমি বিএনপি সমর্থক কর্মী, কিন্তু কখনো সক্রিয়ভাবে মাঠে ওইভাবে করি নাই, কারণ আমি ব্যবসার কাজে, তারপর আপনার দাওয়াত মেহনতের কাজে ছিলাম, আছি। তো জুলাই 36-এর পরে সর্বপ্রথম আমাদের যে মসজিদটা, যে এলাকা মহল্লা আমাদের নুরি মসজিদ, বর্তমানে শহীদ মুক্তিযোদ্ধা জামে মসজিদ, ওইখানে আমি আমাদের যে বিগত ফ্যাসিস্টদের যে কমিটি, যেটা ওদের মন মতো অন্য মহল্লার, এই কমিটিটাকে আমরা বিলুপ্ত করলাম, উপদেষ্টা বানিয়ে দিলাম। পরবর্তীতে 5ই আগস্টের দিন প্রথমে মিষ্টি বিতরণ করলাম, সবাই আমরা মিষ্টি, একটা আনন্দের দিন ছিল। তারপরে আমরা এই কাজগুলো করলাম, প্রথম আমার মসজিদ থেকে এদেরকে ফ্যাসিস্টদেরকে দূর করলাম। তারপরে আমার বাজার, যেটা আমার পৈতৃক সম্পদ, আমাদের রেজিস্ট্রি করা মুসলিম বাজার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 51, এটা আমার আব্বার অত্যন্ত হালাল টাকার আমাদের 2টা দোকান ছিল, যেটা কোনো আমাদের কোনো ধরনের কোনো হচ্ছে আমাদের দোকানও দেয়নি, প্লাস আবার আমাদের মানে আমরা কোনো কথাই বলতে পারিনি। আগে যে যারা ছিল, এই যে কাবিল হোসেন সরকার, কদম আলী, এরা তো 16টা বছর বিনা নির্বাচনে এদের মন মতো জুলুম করছে, যা মন চায় তাই করছে। এবার যদিও কদম আলী মাথায় এরা পলাতক, এরা পলায় গেছে, পরে এই যে কাবিল হোসেন সরকার এ বুড়ামালি থেকে গেছে, এর ছেলে আছে মোস্তফা সরকার বিএনপির, এর ক্ষমতার জোরে। কিন্তু এখন আপনাদের সমস্যাটা কি, মানে মুসলিম বাজার নিয়ে এখন সমস্যাটা নিয়ে তখন আমি এই বাধ্য হলাম, তখন আন্দোলন করলাম যে আমাদের নির্বাচন দিতে হবে, আমাদের নির্বাচন দিতে হবে। যখন আমরা সমবায় এটা অভিযোগ জানালাম আন্দোলন সংগঠন, তখন আমাদের তফসিল ঘোষণা হলো। তফসিল ঘোষণায় আমি নির্বাচন করার যদিও আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের মুরব্বীরা অনেক অনুরোধের কারণে আমি নিজেও সদস্য কিনি, কিন্তু নির্বাচিত হওয়ার কিংবা ক্ষমতার জন্য না, যাতে নির্বাচনটা হয় এই জন্য, যে বাংলাদেশের প্রথম নির্বাচন সরকারিভাবে সমবায় সমিতি, এটাই ছিল প্রথম। তাই সেটা নিয়েও অনেক ধরনের অনেক ছলছাতুরি করছে, যে নির্বাচনটা না হয়, বানচাল হয় সিলেকশনের মাধ্যমে, আগে যেভাবে করে আসছে ওইভাবে নিজের ছেলেদের দিয়ে, হ্যাঁ, ওইভাবেই করতে পারে। যাই হোক, এটা অনেক আন্দোলনের মাধ্যমে আমাদের আমিনুল হক ভাইয়ের সহযোগিতায় নির্বাচনটা আলহামদুলিল্লাহ আমরা করতে পারি। তো জয় পরাজয় তো আমাদের হবেই আলহামদুলিল্লাহ। কে কিভাবে নির্বাচিত হয়েছে এটা আমি অত বলতে যাব না, তবে শুধু এটুকু বলবো যে নির্বাচনটা বিগত কমিটির আন্ডারে হয়েছে, এই কেয়ারটেকার কিংবা উপদেষ্টাদের মাধ্যমে হয় না, যার কারণে নির্বাচনের ভিতরে অনেক ইয়া হয়েছে, যেটা এটা গেছে, যেটা মানে কারচুপি হয়েছে, অনেক মানে স্বজনপ্রীতি যেটাকে বলে। কারণ বাবা যদি সভাপতি পদে অধিষ্ঠিত থাকে, তার ছেলে যদি সম্পাদক হিসেবে নির্বাচন করে, তো সেই ক্ষেত্রে সদস্যরা কাকে দিবে, সে নির্বাচনের দিন ওখানে পড়ে। আচ্ছা, এখন উন্নয়নে এখন বিষয়টা হচ্ছে ভাই, যে হয়েছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে প্রায় 1.5 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু নবনির্বাচিত কমিটিরা আমরা যে বারবার বললাম যে আমাদের 2টা বিষয় বলছে, আমাদের বিগত ফ্যাসিস্টদের হিসাবটা একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে, হ্যাঁ, যে বিশেষ করে এই সমবায় অডিট তো হয়, কিন্তু একটা বাইরের যে সিএ ফার্ম আছে এদের একটা অডিট চাইছে আমরা, কোনো ফ্যাসিস্টদের, বিগত ফ্যাসিস্টদের। এই মার্কেটের সমস্যা নিয়ে একটু জানতে চাচ্ছি, মার্কেটের কি ধরনের সমস্যা আছে? এই মার্কেটে ভাই মুসলিম বিশাল বড় সমস্যা, এই সমস্যার অন্ত নাই। কারণ বিগত ফ্যাসিস্টরা বিনা নির্বাচনে 16টা বছর আমাদেরকে যেভাবে আবদ্ধ করে কথা বলার মতো করে শুনতে, এরা অবৈধভাবে চুক্তি করছে ডেভেলপারের নামে, অবৈধভাবে ডেভেলপারের সাথে চুক্তি করছে, শত কোটি টাকা দুর্নীতি করছে। এখন আমরা নির্বাচন করছি, আমাদের ভাইরা নির্বাচিত, আমরা সব নির্বাচিত হয়েছি, আমাদের ভাইরা হয়েছে, এদের কাছে আমাদের নির্বাচনে আমিনুল হক ভাইয়ের কাছেও বারবার বলছে, আমিনুল হক ভাই আইসাও এখানে আশ্বাস দিচ্ছেন, এবং আমিনুল হক ভাইয়ের সহযোগিতায় আমাদের নির্বাচনটা আলাদা করাইছেন। তো নির্বাচন পরবর্তী যে সময়টা, একটা কাজ ওনারা
বর্তমান কমিটি করতে পারেনি। কেন কেন মানে সমস্যা কি, করতে পারছে না কেন? যদি বা আমি যদি সাধারণত যদি আমি সাধারণ সম্পাদক হই, সেক্রেটারি হইলাম, এখন আমি বিগত দিনের হিসাব দুর্নীতিগুলো আমি করতে গেলে তো আমার বাবাকে আমার জেলে দিতে হচ্ছে। আপনার মার্কেটের বর্তমান সাধারণ সম্পাদক, সভাপতি, তারপরে কে কি পজিশনে আছে একটু জানতে পারি? বর্তমানে সাজ্জাদ সাহেব আছে, সাবেক কাউন্সিলর, হ্যাঁ, সে আছে সভাপতি, যিনি কিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বলে ভুল হবে, মানে ওনার প্রতিদ্বন্দ্বী ছিল দুইজন, পরবর্তীতে কি বা কি কারণে ওনারা বসে পড়ছেন, যার কারণে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছেন, কিন্তু এটারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বলেন। যাই হোক, সেক্রেটারি হিসাবে আছে যে বিগত যে ফ্যাসিস্টদের চোর, যে কিনা জুলাই ছাত্র জনতা। আচ্ছা, একটু আমার কথা আছে যে এই মার্কেট নিয়ে কিন্তু আমরা দেখেছি অনেক আন্দোলনে আপনারা ছিলেন, আপনাদের নেতৃত্বে ছিলেন শেখ বশিরউদ্দিন বহু, বর্তমান পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক, এবং এই মার্কেটের কিন্তু নির্বাচনও করেছিলেন সেক্রেটারি পদে। আচ্ছা, তো এখন সেই বশি সাহেবের নেতৃত্বে আপনারা যে সকল সমস্যা আছে তার সমাধানের পিছনে কাজ করতে পারছেন কিনা? ভাই, আমরা আমাদের বশিরউদ্দিন বহু ভাই, উনি একজন সামাজিক অত্যন্ত ভালো লোক। উনি মানে খুবই আমাদের আমিনুল হক ভাইয়ের সহযোগিতায় উনি যে পরিমাণ শ্রম, মেধা, অর্থ দিয়ে এই বাজারটার জন্য, এই বাজারের সদস্যদের জন্য চেষ্টা করতেছেন। কিন্তু এই বিগত ফ্যাসিস্ট, এখন যদি মনে করেন কাবিল হোসেন সরকার যে বিগত 16টা বছর সভাপতি হিসাবে ছিলেন, এখন তার ছেলেরে সেক্রেটারি হিসাবে নির্বাচন হয়েছে, এটা তো তার আন্ডারে নির্বাচন হয়েছে, সেই সেক্রেটারি আপনার মোস্তফা সরকার, হ্যাঁ, 2 নং ওয়ার্ডের আপনার ওয়ার্ড এর তো দুর্নীতির বিষয়ে আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই, আমাদের ভাইদের কাছে বলা আছে, জানা আছে। এখন দুর্নীতি আমাদের দুইটা দাবি মূলত ছিল, দুইটা দাবি। একটা হচ্ছে আমাদের পিছনে হিসাব কিতাবটা, হ্যাঁ, 16 বছরে যে 100 কোটি টাকার উপরে যে দুর্নীতি করছে, দুর্নীতি হিসাব কিতাবটা। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে ডেভেলপার, জমজম ডেভেলপারের নাম সাথে যে চুক্তিটা, অবৈধ চুক্তি, যেটার কাগজপত্র সব কিছুতে আপনার স্পষ্ট, এই অবৈধ চুক্তিটা বাতিল করা। এখন এটার জন্য আমরা যতগুলো পিটিশন, যতগুলো মামলা সংগঠিত করেছি, কোর্টে করেছি, এই প্রত্যেকটাতে এদের যে গডফাদার, মানে এদের পিছনে যে ফ্যাসিস্ট যারা আছে, মোল্লা পরিবার, সরকার পরিবারের, এই ইন্ডিয়া বাবুল সরকার, রহমান পিছনে যে সহসভাপতি ছিল করমানি মাতবর, আর এখানে তো বর্তমানে স্বয়ং সভাপতি আছে মোস্তফা সরকারের বাবা কাবিল হোসেন সরকার, যে মূল নাট্যগুলো। আচ্ছা, আর মোস্তফা সরকারের বড় ছোট ভাইরে দিয়ে যে বিগত সময় এই কাবিল হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা, আওয়ামী ফ্যাসিস্টদের, এবং মর্তুজা সরকার, যে কিনা জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, 30টা মামলার অধিক আসামি, সে এতটা বছর জেলে ছিল, এতটা বছর সে জেলে ছিল, এই এতটা দিন, জুলাই 36-এর পরে। এই মোস্তফা সরকারের বড় ভাই মর্তুজা সরকার, সে রিয়েল এস্টেট ব্যবসায়ী, সে আমাদের টাকা নিয়ে রিয়েল এস্টেট ব্যবসা করে, সরকার বাড়ি ট্যাগের ভাই, আমাদের 60 লক্ষ টাকা আরো 15-16 বছর আগে নিয়ে, তারপর আরো কোটি কোটি টাকা আমাদের সে আত্মসত্ত্ব, আমাদের টাকা দিয়ে সে ব্যবসা করে, আজকে সে দুর্নীতির একটা শীর্ষে। আচ্ছা, এখন সে বের হয়েছে, কিছুদিন আগে জামিনে বের হয়ে, এখন সে আওয়ামী লীগ নেতা, যে কিনা হাজার হাজার শত দোষে এবং জুলাই ছাত্র জনতা হত্যাকারী মামলা আসামি, যে জেল খাটবে, সে এখন আমাদের বিএনপি, এই মোস্তফা সরকার তাকে বিএনপির নেতা বানানোর জন্য বিভিন্নভাবে এই বিএনপির সাথে জড়ায় আমাদের ক্ষতি করতেছে, যার কারণে আজকে আমাদের এখানে নির্বাচনিত বিশাল বড় একটা কষ্টের বিষয় হয়ে দাঁড়ালো, যে একটা আচ্ছা, এক মিনিট, আমি একটু জানতে চাচ্ছি। ঠিক আছে, এই তো মুসলিম বাজার নিয়ে সমস্যা বললেন, ধন্যবাদ। একটু বলবেন যে আসছে আগামী যে সিটি নির্বাচনে আপনার ভূমিকা কি থাকতে পারে, একটু জানতে চাই। এখানে একটা অনুভূতি জানতে চাই যে আমিনুল হক সাহেব প্রতিমন্ত্রী হয়েছে যুব ক্রীড়া বিষয়ে, কিন্তু তবুও কিন্তু 16 আসনে আমিনুল হকের নিষ্কাশন ছাড়া কেউ কোনো কর্মসূচি পালন করে না। কেন এটা? মানে আমিনুল হক সাহেব তো এমপি হতে পারে না, কিন্তু তারপর অভিভাবক হিসেবে আপনারা তাকে দেখছেন, বা 16 আসনবাসী তাকে দেখছেন, যিনি এমপি হয়েছে, অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, তার কোনো কর্মসূচিতে কাউকে যোগ দিতে দেখি না, এবং সে যদি এলাকা দিয়ে হাঁটেও তাকে কেউ দেখতেও আসে না। যে কিন্তু আমিনুল হক সাহেব যদি এক জায়গা দিয়ে হাইটা যায়, সেখানে কিন্তু হ্যামিলিয়নের মতন মানুষের দেখার জন্য ছুটে আসে, পাগল হয়ে যায়।
কেন প্লিজ একটু বলবেন? বড় একটা প্রশ্ন করছেন ভাই। আসলে বিষয়টা হচ্ছে আমরা যারা সাধারণ তৃণমূলের কর্মী, আমরা এত কষ্ট করছি, এত আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে। এই যে অফিসটা দিতেছে নির্বাচনী প্রচারণার জন্য, আমি আমার এই দোকানটা 14,000 টাকা এটা খালি করে দিয়ে আমি এই শ্রমিক 2 নম্বর শ্রমিকের ওদের জন্য খালি করেছি, ওরা কাজ করছে দিন নাই রাত নাই, সারাদিন রাত আমরা আন্তরিকভাবে কষ্ট করে কাজ করছি। এখন আমিনুল হক ভাই যে কেমন লোক এটা আমরা সবাই জানি। ওনার আল্লাহ তাআলা যা করেন ভালো জন্য করেন, কিন্তু উনি আসলে না কেন, এই কেন কষ্টের কথা আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই। তবে এইটুকু বলবো যে ভাই আমাদের দোষ। যারা বিগত ফ্যাসিস্টদের দোষর, যার বাবা, যাদের আত্মীয়, যারা একদম সরাসরি যাদের পোস্টার ব্যানার আছে, তারা যদি আমাদের আমিনুল হক ভাইয়ের সাথে সাথে ঘুরে ঘুরে সাধারণ জনগণের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে এই সমস্ত দুর্নীতিবাজরা কেন। আচ্ছা, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন সাহেব যখন বিজয়ী হলো, তো এখন সেরকম কোনো সারা শব্দ নেই, কারণ কি একটু বলবেন? ভাই কারণটা তো স্পষ্ট ভাই। আমিনুল হক ভাই কেমন লোক, কেমন জনপ্রিয়তা, তার সব ধরনের কেমন যোগ্যতা, একটা মানুষ যোগ্য। কর্নেল আব্দুল বাতেন সাহেব কি ভালো লোক, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সুযোগ সদর যেহেতু একটা আসন পরিচালনা করা যায় না, এখানে অনেক সব ধরনের যোগ্যতা লাগে, যেটা আমাদের আমিনুল হকের ভিতরে ছিল, আছে। কিন্তু আমাদের কষ্ট যে আমরা মানে আপনি বলতে চাচ্ছেন সেই যোগ্যতাটা কর্নেল আব্দুল বাতেনের ভিতরে নেই? না, কর্নেল আল্লাহ তাআলা ভাই সবার ভিতরে সব ধরনের যোগ্যতা দেয়নি তো। আর আব্দুল বাতেন সাহেবের ভিতরে তো ওই ধরনের আমিনুল হক ভাইয়ের যোগ্যতার কাছে কর্নেল আব্দুল বাতেন সাহেবের যোগ্যতা এটা তুলনা করে। হ্যাঁ, উনি একজন আর্মি অফিসার ছিলেন, ওনার বিষয়টাই ভিন্ন। মানে আপনি এটাই বলতে চাচ্ছেন যে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন সাহেব লোক হিসেবে অনেক অনেস্ট এবং সৎ আদর্শ ভালো লোক, কিন্তু রাজনৈতিকভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনোই নাই, মানে অ্যাক্টিভিটিস পাওয়ারফুল নেই, অজ্ঞ বলতে চাচ্ছেন? অভিজ্ঞতা তো নাই, মানে আর্মিদের যে ইয়াটা, ওগুলো অভিজ্ঞতা আছে, উনি ভালো লোক, সব লোক, কিন্তু যে পরিচালনা করতে হবে, আপনি সংসদ সদস্য হতে হলে যে ধরনের যোগ্যতাগুলো লাগে, সাধারণ আপনার সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো নির্মূল করার জন্য যে ধরনের অভিজ্ঞতাগুলো প্রয়োজন, সেগুলো তো আমাদের কর্নেল আব্দুল বাতেন সাহেবের ভিতরে থাকাটা তো স্বাভাবিক না। উনি ওরা থাকে কিভাবে? ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ মুসলিম বাজার ব্যবসায়ী সকল সদস্য এবং পুরো এলাকাবাসী, পুরো বাংলাদেশ জনগণকে। আমি দুটি কথাই বলবো যে দেখেন, আসলে আমাদের সবচেয়ে সর্বোপরি কথা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা, এটা আমাদের অবশ্যই সকলের দরকার। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে। ঈদ উল ফিতরের শুভেচ্ছা আপনাকে এবং দেশবাসীকে, বিশেষ করে মুসলিম বাজারের ব্যবসায়ী এবং সদস্য, ক্রেতা বিক্রেতা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামীতে যাতে আমরা একসাথে পথ চলতে পারি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারি, এই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি এবং আন্তরিকভাবে সহযোগিতা চাচ্ছি। সবাই সবার জন্য দোয়া করব, এবং বিশেষ করে আমাদের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, আমাদের যে নেতা আমিনুল হক ভাই, মাটি মানুষের নেতা, আমরা ওনাদের জন্য মন থেকে দোয়া করবো যাতে ওনা আমাদের দেশটা, আমাদের আসনটা সুন্দর সুশৃঙ্খলভাবে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাদমুক্ত গড়তে পারে সকলকে নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখলে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 2 নং ওয়ার্ড মুসলিম বাজার নিয়ে এবং ঢাকা 16 আসন নিয়ে বর্তমান পরিস্থিতি আশিক এলাহির কাছ থেকে জানতে পারলাম। একজন জনসাধারণ হিসেবে সে যা বললেন, আমরা আমাদের তথ্য সংগ্রহে এমনটাই ছিল। তো প্রিয় দর্শক, চলমান উন্নয়ন নিয়ে প্রায় আমি আসি আপনাদের সামনে। থাকবেন আমাদের সাথে সবসময় এমসিবি টিভির সাথে। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং থাকবেন আমার সাথে। আসসালামু আলাইকুম। শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি, 2 নং ওয়ার্ড, পল্লবী থানা, ঢাকা মহানগর উত্তর। আল্লাহ।